আজকের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ধ্বনিতত্ত্ব। তো ধ্বনিতত্ত্বের আলোচনায় আমরা প্রথমেই আজকে আসবো বাগধ্বনি, অর্থাৎ আমরা যে কথা বলি, কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, সেই বাগধ্বনিকে যদি আমরা বিভাজন করি তাহলে দেখব দুটো ভাবে আমরা বিভাজন করতে পারবো। এক হলো বিভাজ্য ধ্বনি, আমাদের প্রথম ভাগ হলো বিভাজ্য ধ্বনি, আর দ্বিতীয় ভাগ হলো অবিভাজ্য ধ্বনি। আচ্ছা, বিভাজ্য ধ্বনি বলতে কি বোঝায়? না, মুখের যে আমরা ভাষা সেটাকে কৃত্রিমভাবে হলেও যখন আমরা তাকে বিভাজন করতে পারি, যেমন আমরা যদি বলি রাম শব্দটি, রাম, তো রাম যদি আমরা বিভাজন করি তাহলে আমরা পাবো র যুক্ত আ যুক্ত ম। এই তাহলে এখানে আমরা দেখছি যে এর মধ্যে ব্যঞ্জন ধ্বনি আছে দুটো আর একটা আছে স্বরধ্বনি, অর্থাৎ তার বিভাজ্য ধ্বনির মধ্যে আমরা পাচ্ছি কি স্বরধ্বনিও পাচ্ছি, ব্যঞ্জন ধ্বনিও পাচ্ছি। তাহলে সমস্ত স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি বিভাজ্য ধ্বনির অন্তর্গত। এবার আসি অবিভাজ্য ধ্বনি, অর্থাৎ যে ধ্বনিগুলোকে এমন মুখের ভাষা থেকে কৃত্রিমভাবেও বিভাজন করা সম্ভব নয় সেগুলোকে বলে অবিভাজ্য ধ্বনি। তো অবিভাজ্য ধ্বনির যে ভাগগুলো যেখানে আছে বা তার অন্তর্গত বিষয়গুলো সেগুলো শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুর তরঙ্গ। তো আগে আমরা আলোচনা করব বিভাজ্য ধ্বনি নিয়ে, অবিভাজ্য ধ্বনি তার পরে যাব। তাহলে আমরা প্রথমে আসি বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি প্রথমে আছে স্বরধ্বনি। তা আমরা স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি, তো আমরা বাংলা যে বর্ণমালা আছে সেখানে স্বরধ্বনি যেগুলি পাই সেগুলো দেখে নিই। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, লি, এ, ওই, ও, ও। এই তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এর মধ্যে এই স্বরধ্বনিগুলির মধ্যে লিকার স্বরধ্বনিটা আমরা বর্তমানে ব্যবহার করি না, না বানানে না উচ্চারণে। কারণ কি না, লি এর ব্যাপারটা আমাদের ঠিক এমনভাবে মিটে যায়, লয় হস্যি বা লয় দীর্ঘিকার দিয়ে আমরা এর ব্যবহার মিটিয়ে দিতে পারি। তাই লি আমাদের আজ আর প্রয়োজন হয় না, তাই লি এখন বর্ণমালায় ধরা হয় না। এরপরে আসি রি। রি বানানে আছে কিন্তু উচ্চারণ আজ আর তার পাওয়া যায় না, কারণ আমরা যখন বলি ঋতু, ঋতয়স্যু, কিন্তু এটাকে যদি আমরা এমন ভাবে ব্যবহার করি রয় দীর্ঘ তয়স্যু, তাহলে দেখবো যে এই রি এর উচ্চারণটা রয় দীর্ঘ দিয়ে, মানে রয় দীর্ঘ দিয়ে এই পর্যন্তটা মিটিয়ে দেওয়া যাচ্ছে। তাই আজকের উচ্চারণে রি ততটা পাওয়া যায় না, কারণ অধিকাংশ ক্ষেত্রে রয় দীর্ঘ ব্যবহার হয়। যেমন রীতি শব্দে যদি রি ব্যবহার হতো তাহলে রীতি শব্দে আমাদেরকে করতে হতো রি তয়স্যি রীতি, কিন্তু আমরা তা না করে আমরা করি কি রয় দীর্ঘ তয়স্যি রীতি, অর্থাৎ রিকার কিছু কিছু কয়েকটি বানানে শুধু অবশিষ্ট আছে, উচ্চারণে তার আর অস্তিত্ব আমরা খুঁজে পাই না, অন্য রূপে পাই। তাহলে এবার আমরা আসব হ্রস্ব আর দীর্ঘইর মধ্যে। আমরা দীর্ঘই ততটা, এটা অনেকটা দীর্ঘই, অর্থাৎ অনেকক্ষণ ধরে উচ্চারণ করতে হয়, এই উচ্চারণটা আমরা করতে পারি না। আমরা সাধারণত প্রতি ক্ষেত্রে হ্রস্ব ই এবং হ্রস্ব উ উচ্চারণ করি, দীর্ঘ ই এবং দীর্ঘ উ উচ্চারণ করতে পারি না। যেমন আমরা যদি এমনভাবে লিখি র বয় দীর্ঘ রবি আর র বয়সী রবি, তাহলে আমরা প্রতি ক্ষেত্রে আলাদা উচ্চারণ করে দেখাতে পারবো না, প্রতিটাই আমাদের একটাই উচ্চারণ হবে র বয়সী রবি, আমরা দীর্ঘিকার উচ্চারণ পারি না বা করি না। ঠিক একই ক্ষেত্রে হর্ষ দীর্ঘের ক্ষেত্রে আমরা যখন গরু শব্দটা লিখব, এখানে যদি গ রয় দীর্ঘ দিয়ে আমরা কখনো উচ্চারণ করি তাহলে আমরা সেই উচ্চারণ রয় হস্যই করব, দীর্ঘকার উচ্চারণে আসে না। তাহলে আমাদের দুটো স্বরধ্বনি আরো বাদ গেল, হর্ষ এই দীর্ঘ, অর্থাৎ বানানে আছে উচ্চারণে নেই, সেই হিসাবে আমরা এদেরকে বাদ দিয়ে চলেছি। তারপরে আমরা দেখব যে আছে হচ্ছে এখানে হ্রস্ব
ওই আর ও, এই দুটো আসলে একক ব্যঞ্জন নয়, এই দুটো আসলে দুটো করে ব্যঞ্জনের এই দুটো করে স্বরধ্বনির সমষ্টি, একক স্বরধ্বনি নয়, এগুলোকে বলা হয় যৌগিক স্বর। তাহলে সেখানে আমরা দেখব যে এটাকে অ যোগ হর্ষই করলে ওই হচ্ছে, আর অ যোগ হর্ষ করলে ও হচ্ছে। কোথাও কোথাও অ এর পরিবর্তে ও পাওয়া যায়, ও যোগ হর্ষই ওই, আবার কেউ করছে ও যোগ হর্ষ ও। তাহলে এই অর্থাৎ এই স্বরধ্বনিটা, এই দুটো স্বরধ্বনি আসলে দুটো করে স্বরধ্বনির মিশ্রণ, তাই এরা মৌলিক স্বরধ্বনি নয়। তাহলে এটা মৌলিক নয়। তাহলে আমরা পেলাম কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। বর্ণমালায় আমরা এই ছটা মৌলিক স্বরধ্বনি পাই। অর্থাৎ বর্ণমালায় আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি হলো? মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 6টি। এবার এরপরেও আরেকটা স্বরধ্বনি আমরা আমাদের উচ্চারণে বর্ণমালায় না থাকলেও চলে এসেছে, সেটি হলো অ্যা, যার কোনো নির্দিষ্ট রূপ নেই, এইভাবে লেখা হয় অ্যা। যেমন আমরা বানানে লিখি দ একার খ দেখ, কিন্তু দেখ উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি দ জহর আকার খ দেখ। এই যে অ্যা ধ্বনিটা, এই অ্যা ধ্বনিটা বর্ণমালায় না থাকলেও আমাদের বাংলা উচ্চারণে চলে এসেছে। অর্থাৎ আরেকটা ছয়ের সাথে আরেকটা যোগ হচ্ছে, অর্থাৎ টোটাল আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 7। এখন আমরা এই স্বরধ্বনি বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমরা স্বরধ্বনির অবস্থান এবং উচ্চারণ বৈশিষ্ট্য একটু জেনে নেব। তাহলে আসি আমরা স্বরধ্বনির বিভাজনে। আমরা এই 7টি মৌলিক ধ্বনিকে এখানে ছকের সাহায্যে উপস্থাপন করা হবে। তো ছকের আগে তোমাদের মুখের একটু আমাদের যে স্বরতন্ত্রী আছে সেই জায়গাটা একটু দেখাই। তো আমাদের এই হচ্ছে মুখবিভাগ। এই মুখবিভাগের উঁচু নিচু অংশ, অর্থাৎ মুখবিভাগে এটা সম্মুখ ভাগ এবং উচ্চ অংশ, এটা সম্মুখ ভাগ নিচু অংশ, এটা পশ্চাৎ ভাগ উচ্চ অংশ, আর এটা হলো নিচু অংশ পশ্চাৎ ভাগ। তো এটাকে আমরা এবার এই ছকটায় আমরা বাইরে এনে নেব। এই ছকটা আমরা বাইরে এনে নিলাম। বাইরে এনে নিয়ে তাহলে আমাদের সম্মুখ সাইড হচ্ছে এই সাইডটা, এটা সম্মুখ দিক, আর এটা হলো পশ্চাৎ দিক। এই সম্মুখ ভাগ এবার আমরা স্বরধ্বনিগুলোকে সাজিয়ে নেব। ই, এ, আ, উ, ও, অ। এই হলো আমাদের যে আমরা আগে 7টি মৌলিক স্বরধ্বনি পেয়েছিলাম, সেগুলোকে এই আমাদের একটা বিশেষ ছকে সাজিয়ে নেওয়া হলো। এবার আমরা দেখব কি তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব-ই, এ আর অ্যা, এই তিনটে হলো আমাদের সম্মুখ স্বরধ্বনি। আর পশ্চাৎ স্বরধ্বনি তাহলে কোন তিনটে? এই তিনটে হলো আমাদের পশ্চাৎ স্বরধ্বনি, হ্রস্ব ও অ। তাহলে আটা হলো এর আমরা দেখতে পাচ্ছি না সম্মুখ না পশ্চাৎ, এ হলো মাঝামাঝি, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এবার তাহলে জিহ্বা, আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার আগু পিছু অনুযায়ী আমরা দেখছি কি স্বরধ্বনি 3 প্রকার: সম্মুখ, পশ্চাৎ, কেন্দ্রীয়। এবার আছি উঁচু নিচু দিক থেকে, জিহ্বার উচ্চ অবস্থানে থাকলে, নিচু অবস্থানে থাকলে বা মাঝামাঝি অবস্থানে থাকলে কি অবস্থা দাঁড়ায়। তো আমাদের এই ছক অনুযায়ী একদম উপরে এটা হচ্ছে উচ্চ, আর এই অনুযায়ী এটা হলো একেবারে আমাদের নিম্ন। তাহলে উচ্চ হলো উচ্চ স্বরধ্বনি কি? হ্রস্ব-ই আর হ্রস্ব হলো উচ্চ স্বরধ্বনি, আর নিম্ন স্বরধ্বনি হলো আ। এবার তার ঠিক নিচের দুটো হচ্ছে উচ্চ মধ্য, আর নিম্নের ঠিক উপরেরটা হলো নিম্ন মধ্য। অর্থাৎ উচ্চ মধ্য স্বরধ্বনি
এ আর ও, আর নিম্ন মধ্য স্বরধ্বনি হলো অ্যা আর অ। তাহলে আর নিম্ন স্বরধ্বনি হলো আ। তাহলে এই উচ্চ নিচু জিহ্বার উচ্চ নিচু অবস্থান অনুযায়ী আমরা তাহলে 4 ভাগে ভাগ পেলাম: উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি। এবার আমরা অন্য ভাগে চলে যাব। অন্য ভাগে চলে গিয়ে আমরা প্রথমে দেখব যে এইগুলো যদি আমরা উচ্চারণ করি এই সাইডের উ ও অ, তাহলে আমাদের ঠিক মানে ঠোঁটের আকৃতিটা, ওষ্ঠের আকৃতিটা বর্তুলাকার কুঞ্চিত হয়ে যায়, ঠিক গোল হয়ে যায়, এমন গোল হয়ে যায়। আর এই সাইডের ক্ষেত্রে ঠোঁটের আকৃতিটা অনেকটা প্রসারিত হয়ে যায়। আমরা দেখে নিই নিজেরাই, উ ও অ, দেখবে এটা ঠোঁটের কুঞ্চন হচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে কুঞ্চিত ধ্বনি। এদেরকে বলা হলো কুঞ্চিত ধ্বনি, অর্থাৎ উ ও অ হলো কুঞ্চিত ধ্বনি। আর এইগুলো উচ্চারণ ক্ষেত্রে আমাদের ঠোঁট দুই দিকে প্রসারিত হয়। তোমরা উচ্চারণ করলে বুঝতে পারবে ই এ এ। তাহলে দেখবো আমরা এখানে যে আমাদের ঠোঁট প্রসারিত হচ্ছে দুই সাইডে, তাহলে এটার নাম হলো প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনি, প্রসারিত স্বরধ্বনি। তাহলে এই আরেকটি ভাগ গেল আমাদের ঠোঁটের আকৃতি অনুসারে। এবার আমরা আরেকটি ভাগ দেখে নেব, স্বরধ্বনি আরেক দিক থেকে ভাগ দেখে নেব। সেখানে আমরা দেখব যে আমাদের মুখ গহ্বরে অবস্থান অনুযায়ী, অর্থাৎ কতটা ফাঁক থাকছে মুখ গহ্বরে, সেই অনুযায়ী এটা বর্ণনা হবে। আমরা এখানে একটু দেখে নিই বড় করে যে মুখ গহ্বরে কখন কি অবস্থানে থাকে। এটা বড় করে নিলাম আলোচনার সুবিধার্থে। তো আমরা যদি জিহ্বা উচ্চ অবস্থানে থাকে, অর্থাৎ ই আর উ উচ্চারণ করে, তাহলে আমাদের জিহ্বা থাকবে এমন জায়গায়। এমন জায়গায় যদি থাকে তাহলে আমরা দেখব কি যে বাতাস এখান দিয়ে, আমাদের যে শ্বাসবায়ু এখান দিয়ে প্রবাহিত হওয়ার সময় অনেকটা আটকে যাচ্ছে, অর্থাৎ জিহ্বা মুখবিভাগকে সম্পূর্ণ মানে ভর্তি করে রাখছে জায়গাটা। তাই এই অংশটার নাম হচ্ছে সংবৃত। সংবৃত। আর জিহ্বা যখন আ উচ্চারণ করছে তখন জিহ্বা ঠিক চলে আসছে নিচের পজিশনে, অর্থাৎ এখানে আমরা দেখব সবটাই খোলা, তাই এই অংশটার নাম হচ্ছে বিবৃত। অর্থাৎ জিহ্বা যখন উঁচু অবস্থানে, অর্থাৎ উচ্চ স্বরধ্বনি উচ্চারণ করছে হর্ষই এবং হর্ষ, তখন এর নাম হচ্ছে সংবৃত। অর্থাৎ সংবৃত স্বরধ্বনি দুটো, হ্রস্ব ই আর হ্রস্ব উ। আর বিবৃত স্বরধ্বনি হলো একটাই, অর্থাৎ জিহ্বা যখন সব থেকে নিচে থাকছে সেটা হলো আ। আর সংবৃত ঠিক নিচেরটা হচ্ছে অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। আর বিবৃতের ঠিক উপরেরটা হলো অর্ধ বিবৃত। এই হলো আমাদের স্বরধ্বনির সর্বমোট ভাগ। তাহলে এক্ষেত্রে আমরা কয়টি ভাগ পেলাম? 4টে: সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত আর বিবৃত। তো স্বরধ্বনির যা শ্রেণীবিভাগ আছে এখানে ধরা হলো। এখন যদি ধরা হয় যে ই স্বরধ্বনিটা, ই স্বরধ্বনিটা তাহলে আমরা আগের বৈশিষ্ট্যতে কি দেখব না, ই উচ্চ স্বরধ্বনি, ই সম্মুখ স্বরধ্বনি, আবার ই প্রসারিত স্বরধ্বনি, ই সংবৃত স্বরধ্বনি। এক একটা স্বরধ্বনি অনেকগুলো বৈশিষ্ট্য। এখান থেকে তাহলে আমরা এবার স্বরধ্বনিটা সামগ্রিকভাবে দেখে নিই এই ছক থেকে। যদি আমাদেরকে বলে যে হ্রস্ব ই এই স্বরধ্বনিটার বৈশিষ্ট্য, তাহলে আমরা কি দেখব? হ্রস্ব ই একদিকে সম্মুখ স্বরধ্বনি, আবার একদিকে প্রসারিত স্বরধ্বনি। এই হ্রস্ব ই উচ্চ স্বরধ্বনি, আবার হ্রস্ব ই সংবৃত স্বরধ্বনি। ঠিক একইভাবে হ্রস্ব এই সাইডে আছে, অর্থাৎ পশ্চাৎ স্বরধ্বনি, এটা কুঞ্চিত স্বরধ্বনি, এটি সংবৃত স্বরধ্বনি, আবার উচ্চ অবস্থানে থাকার জন্য উচ্চ স্বরধ্বনি। অর্থাৎ এই যে বৈশিষ্ট্য আমরা মাঝখানে দেখছি, এটা কিন্তু শুধু হ্রস্ব ই বৈশিষ্ট্য নয়, বা সংবৃত শুধু হ্রস্ব উর বৈশিষ্ট্য নয়, এই দুটোই বৈশিষ্ট্য হ্রস্ব ই এবং হ্রস্ব দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক একইভাবে আমরা আ দেখে নেব। আয়ের কি কি বৈশিষ্ট্য আছে তাহলে না, আ একই সাথে নিম্ন, আবার আ বিবৃত স্বরধ্বনি, এবং আরেকটা যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এই হলো আমাদের সামগ্রিক ভাগ। তাহলে স্বরধ্বনি এখানেই আমরা রাখছি। এবার আমরা চলে আসব বিভাজ্য ধ্বনির আরেকটি যে ভাগ ছিল সেটা হলো ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনিতে চলে আসি আমরা। ব্যঞ্জন ধ্বনিটি
আমাদের যে বর্গীয় ধ্বনি আছে বর্গ অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমরা এমন দেখব যে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এইগুলো আমাদের 5টা বর্গ ক, চ, ট, ত, প এই বর্গ। এবার এই বর্গীয় যে ব্যঞ্জনগুলো সেগুলোকে আমরা প্রথমে এখান থেকে দেখে নিই উচ্চারণ বৈশিষ্ট্য। তো প্রথমে ক বর্গ, এগুলো উচ্চারণ স্থানটা দেখে নেব। এদের উচ্চারণ স্থান হলো আমাদের কণ্ঠ। আচ্ছা, কণ্ঠটা কোথায়? আমরা মুখবিভাগে যদি একটু দেখি, মুখবিভাগের যে ছবিটা এঁকেছিলাম সেখানে যদি একটু এই সাইডে ছোট্ট করে আমরা দেখে নিতে পারি তাহলে কণ্ঠটা সহজে বুঝতে পারবো। একটু মুখটা বড় করে নিয়ে নিলাম আঁকার সুবিধার জন্য বা বোঝাবার সুবিধার জন্য। আচ্ছা, এবার আসি। তো ব্যঞ্জন ধ্বনির যে বিষয়টা আমাদের, এটা হলো আমাদের শ্বাসবায়ু পথ। শ্বাসবায়ু পথ এখান দিয়ে এই যে ছবিটা আঁকলাম এটা হলো আমাদের স্বরতন্ত্রী। এটাকে বলা হয় স্বরতন্ত্রী। স্বরতন্ত্রী। তো প্রথমে শ্বাসবায়ু এসে স্বরতন্ত্রীতে আসে, তারপর এখান দিয়ে এখানে কিছু বায়ু আবার আমাদের যে নাসা গহ্বর আছে নাসা গহ্বরে প্রবেশ করে। তো যাই হোক, এখান দিয়ে আমাদের শ্বাসবায়ুটা যখন প্রবাহিত হয় তখন আমরা দেখব যে এই শ্বাসবায়ুর আসার পথে আমাদের যে জিহ্বা সেটি বিভিন্ন ভাবে এর উপরে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে বিভিন্ন ব্যঞ্জনগুলো উচ্চারণ করে। যেমন ক, খ, গ, ঘ, ঙ এটা যখন উচ্চারিত হয় তখন আমরা দেখব যে আমাদের এই যে জিহ্বা, এই জিহ্বার পশ্চাৎ ভাগটা অর্থাৎ এই সাইডটা, এটা আমাদের একদম মুখবিভাগের শেষ প্রান্তে এখানটায়, এটাকে বলা হয় কণ্ঠ। এটাকে বলা হয় কণ্ঠ। এই কণ্ঠের স্থানে আমাদের জিহ্বার পশ্চাৎ ভাগ উচ্চারণ করে। ঠিক দেখো, তোমরা সকলে উচ্চারণ করে দেখো, ক, খ, গ, ঘ, ঙ যখনই উচ্চারণ করবো দেখবো প্রতিটা ক্ষেত্রে আমাদের জিহ্বাটা পিছিয়ে যায়। পিছিয়ে গিয়ে ঠিক আমাদের যদি এটা জিহ্বা হয়, এই জিহ্বার পশ্চাৎ অংশটা এটা গিয়ে আমাদের ঠিক এই কণ্ঠ এখানটায় স্পর্শ করে। ক, খ, গ, ঘ, তাই এটার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। এবং সেই অনুযায়ী এই ধ্বনির একটা জফলা দিয়ে এটাকে বিশেষণ করে নিয়ে করা হয় কণ্ঠ ধ্বনি। এই যেহেতু এদের উচ্চারণ স্থান কণ্ঠ, তাই ক, খ, গ, ঘ, ঙ এই ধ্বনিগুলোকে বলা হয় কণ্ঠ ধ্বনি। এবার আসি পরের চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ এই কটি। এটি উচ্চারণের সময় আমরা দেখব আমাদের এই যে জিহ্বা, আমাদের যে জিহ্বা সেটি জিহ্বার পশ্চাৎ ভাগ নয়, এবার জিহ্বার সম্মুখ ভাগ। সম্মুখ ভাগ আমাদের ঠিক এখানটাতে, এখানে যদি দন্ত হয় আমাদের, এটা যদি দন্ত হয় তার নিচে দন্তমূল, আর এখানটা ঠিক এই জায়গাটা হলো তালু। এটার নাম হলো তালু। তালু। তো আমাদের জিহ্বা উঠে গিয়ে এই তালুতে স্পর্শ করে শ্বাসবায়ুকে যাওয়া আসার পথে বাধা সৃষ্টি করে। শ্বাসবায়ুকে এখানে যাওয়া আসার পথে বাধা সৃষ্টি করে। তাই যেহেতু চ, ছ আমি বলে বুঝতে পারবো আমাদের জিহ্বার অগ্রভাগ চ, ছ, জ, ঝ, ঞ যখন উচ্চারণ করছি তার আমরা দেখবো যে আমাদের জিহ্বার অগ্রভাগ একটা শক্ত মুখের শক্ত অংশ অর্থাৎ এই তালুতে এসে স্পর্শ করছে। তাই এই ধ্বনিগুলো উচ্চারণ স্থান হচ্ছে তালু, আর তার থেকে এই ধ্বনির নাম হয়েছে তালব্য ধ্বনি। এবার আসবো পরবর্তী বর্গ অর্থাৎ ট বর্গ। ট বর্গের ক্ষেত্রে হয় কি, ট বর্গের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো একটা বিষয় দেখা যায়। ট বর্গের ক্ষেত্রে একে বলা হয়, এই ট বর্গগুলোকে মূর্ধার ধ্বনি। কারণ কি না, আমাদের মুখবিভাগের সব থেকে উঁচু অংশ যেটা, এই যে অংশটা, এটাকে বলা হয় মূর্ধা। এটাকে বলা হয় মূর্ধা। মূর্ধা।
এই মূর্ধাতে কি হয়, আমাদের মূর্ধার যখন বাধা দিই তখন জিহ্বা সরাসরি আসতে না পেরে ঠিক এইভাবে উল্টে যায়, এবার উল্টে গিয়ে স্বাভাবিককে বাধা দেয়। আমাদের জিহ্বাটা এইভাবে উল্টে গিয়ে এখানে বাধা সৃষ্টি করে। দেখো ট, আমাদের ট উচ্চারণ, ঠ, ড, ঢ যতগুলো উচ্চারণ করবো দেখবো কি আমাদের জিহ্বাটা ঠিক এটা যদি আমাদের মুখে করা হয় এইভাবে নাকি এইভাবে উল্টে চলে আসে, অর্থাৎ মূর্ধাকে স্পর্শ করছে উল্টে গিয়ে। সেই মূর্ধা থেকে যেহেতু উচ্চারণ হচ্ছে বা শ্বাসবায়ুকে মূর্ধায় বাধা দিচ্ছে জিহ্বা, সেই অনুযায়ী এই ধ্বনির নাম হচ্ছে মূর্ধান্য ধ্বনি। তারপরে আমরা চলে আসব পরের বর্গ ত বর্গ। ত বর্গের ক্ষেত্রে আমরা দেখব জিহ্বার মূর্ধায় নয়, তখন অন্য স্থানে বাধা দিচ্ছে। কোথায় না, আমরা দেখব জিহ্বা চলে আসছে দন্তে, উপরের দন্তে। আমরা যখনই ত বর্গ উচ্চারণ করব, ত, থ, দ, ধ দন্ত না উচ্চারণ করে সকলে যে বুঝতে পারবে যে জিহ্বার অগ্রটা অর্থাৎ আমাদের এই অংশটা, জিহ্বার সম্মুখ ভাগটা আমাদের দন্তকে স্পর্শ করছে, এই দন্তটাকে স্পর্শ করছে, তাই এইগুলোর নাম হচ্ছে দন্তধ্বনি। এর নাম হলো দন্তধ্বনি। তারপরে আসবো আমরা প বর্গ। প বর্গের ক্ষেত্রে আমরা দেখব কি না, প বর্গে দেখব যে জিহ্বা এখানে আর কোনো ভূমিকা নিচ্ছে না, এক্ষেত্রে ভূমিকা নিচ্ছে আমাদের ওষ্ঠ, অর্থাৎ প, ফ, ব, ভ, ম উচ্চারণ করার সময় উপরের ওষ্ঠকে নিচের ওষ্ঠ স্পর্শ করে, তাই এদেরকে বলা হয় ওষ্ঠধ্বনি। ওষ্ঠ খোলা রেখে কখনো দুটোকে স্পর্শ না করে আমরা কখনো প, ফ, ব, ভ বলতে পারবো না। সবই প যদি আমরা না স্পর্শ করে উচ্চারণ করি তাহলে দেখবো অ হয়ে যাবে, প আর হবে না, তাই এগুলোকে সব বলা হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি। তাহলে জিহ্বা কোথায় শ্বাসবায়ুকে বাধা দিচ্ছে মুখবিবরে, সেই অনুযায়ী আমরা কটি ভাগ পেলাম? 1 কণ্ঠধ্বনি, 2 তালব্য ধ্বনি, 3 মূর্ধন্য ধ্বনি, 4 দন্তধ্বনি, 5 ওষ্ঠধ্বনি। তাহলে এই হলো যে 5টা বর্গ তার জিহ্বার অবস্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। এবার আমরা আসবো অন্য ভাগে, ব্যঞ্জন ধ্বনির অন্য ভাগে আমরা আসবো। তো আমরা দেখব যে এদের মধ্যে কিছু কিছু ভাগ আছে, ক, খ আর গ, ঘ। ঠিক একইভাবে এগুলো সব একই, এরাও সব একই। দেখবো কি না, শ্বাসবায়ু যখন এই স্বরতন্ত্রীতে এসে প্রথম আঘাত করে তখন স্বরতন্ত্রী কখন এদেরকে আসার জন্য অনেক জায়গা দেয়, আবার কখনো এদেরকে আটকে দেওয়ার চেষ্টা করে। যখনই আটকে দেওয়ার চেষ্টা করে তখন শ্বাসবায়ুর সাথে স্বরতন্ত্রের একটা ঘর্ষণ হয় এবং আমাদের যে শব্দগুলো, ধ্বনির উচ্চারণগুলো সেগুলো গাম্ভীর্যে যুক্ত হয়। যখন অনেক জায়গা দেয় তখন আর কম্পনটা কম হয় স্বরতন্ত্রী, তখন সেটা গাম্ভীর্য কম হয়। তাহলে ক, খ উচ্চারণ করতে আমরা দেখব যে সেই গাম্ভীর্য কম, কিন্তু গ, ঘ উচ্চারণ করার সময় দেখবো আমরা গাম্ভীর্য বেশি। উচ্চারণ করলে বুঝতে পারবে তোমরা, ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। তাহলে দেখছি কি আমরা এই টোটাল অংশটাই গাম্ভীর্য বেড়ে যাচ্ছে, আর এই সাইডের এই অংশটাই গাম্ভীর্য কম হচ্ছে। তাই এই জায়গাটার অর্থাৎ যেটার গাম্ভীর্য কম তার নাম হলো অঘোষ ধ্বনি, আর যার গাম্ভীর্য বেশি তার নাম হলো ঘোষ ধ্বনি বা সঘোষ ধ্বনি। তাহলে গাম্ভীর্য অনুযায়ী আমরা যে ভাগ পেলাম সেটা হলো অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি, অর্থাৎ প্রতিটা বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনি হলো অঘোষ ধ্বনি আর তৃতীয় চতুর্থ ধ্বনি হলো ঘোষ ধ্বনি। সেক্ষেত্রেও চ এর ক্ষেত্রে চ, ছ অঘোষ, বর্গীয় জ, ঝ ঘোষ। এটার ক্ষেত্রে ট বর্গের ক্ষেত্রে ট, ঠ অঘোষ, ড, ঢ ঘোষ ধ্বনি। এবার আমরা আসি আরেকটি ভাগে, শ্বাসবায়ু কতটা পরিমাণ লাগে তার ভিত্তিতে এই ব্যঞ্জনধ্বনিকে আরেকটি ভাগে ভাগ করা হয়, সেটা দেখে নিই। নাকি শ্বাসবায়ু প্রাণ শব্দ, শ্বাসবায়ু আরেক নাম প্রাণ। তাই শ্বাসবায়ু যেখানে বেশি লাগবে সেটাকে বলে মহাপ্রাণ, আর যেটাতে কম লাগবে তাকে বলছে অল্প প্রাণ। তাহলে দেখে নিই প আর ফ, বা এক্ষেত্রে প
প্রথম আর তৃতীয় এই ক্ষেত্রে শ্বাসবায়ু কম লাগে, তাই এর নাম হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ অর্থাৎ অল্প শ্বাসবায়ু লাগে। আর ভ আর ভ এই ক্ষেত্রে বেশি শ্বাসবায়ু লাগে, তাই এর নাম হলো মহাপ্রাণ, অর্থাৎ বেশি শ্বাসবায়ু লাগে। তাহলে কি হলো না, প্রতিটা বর্গের প্রথম এবং তৃতীয় হলো অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ হলো মহাপ্রাণ। তোমরা উচ্চারণ করলে বুঝতে পারবে। দেখো ক খ, খ বলার সময় একটা অতিরিক্ত শ্বাসাঘাত আমাদেরকে দিতে হচ্ছে, আর যখনই শ্বাসাঘাত দিতে যাচ্ছি তার মানে শ্বাসের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ বায়ু বাতাস বা যেটা প্রাণ বলছে অধিক প্রাণের প্রয়োজন হচ্ছে। তাই খ আর ঘ এর সময় আমাদের অধিক প্রাণ অর্থাৎ শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, একটা আঘাত দিতে হচ্ছে। তাই দ্বিতীয় এবং চতুর্থ যে ব্যঞ্জনধ্বনি প্রতিটা বর্গের তাকে বলা হচ্ছে মহাপ্রাণ, আর প্রথম এবং তৃতীয় যে ব্যঞ্জনধ্বনি তাকে বলা হলো অল্প প্রাণ। তো ব্যঞ্জনধ্বনি এই দিক থেকে। এবার আর একটা বর্গ এখানে বাকি আছে, সেটা হলো উঙা ইঙা মধ্যাহ্ন দন্তন ম, অর্থাৎ প্রতিটা বর্গের ক চ ট ত প প্রতিটা বর্গের পঞ্চম ধ্বনি, একে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন কেন বলা হয় না, আমরা দেখেছি যে এখান থেকে শ্বাসবায়ু যখন আসে সাধারণত মুখবিবর দিয়ে বার হয়, কিন্তু এই ধ্বনির ক্ষেত্রে মুখবিবর দিয়ে তো বার হয় এবং শ্বাসবায়ুর কিছুটা অংশ আমাদের এই নাসিকা গহ্বর দিয়ে বার হয়, এবং নাসিকা গহ্বর দিয়ে বার হওয়ার ফলে নাসিকার যে প্রাচীরে সে কম্পন সৃষ্টি করে এবং একটা সানুনাসিক সুর যোগ হয়, যেমন উঙা ইঙা ন ন ম, এই যে একটা সানুনাসিক সুর এই শব্দগুলো ধ্বনিগুলোতে যুক্ত হয়ে যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। তো এই যে বর্গীয় ব্যঞ্জনগুলো তার ভাগ মোটামুটি এখানে দেখছি। এরপরে আরো কিছু ব্যঞ্জন ধ্বনি আছে, আমরা সেটা পরে দেখে নিই। তাহলে আমরা ওখানে পেয়েছি প বর্গ, প প ব ব ম পর্যন্ত। এবারে আসবে দেখি অন্তীয় জ, র, ল, ব, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, আর অন্ত্যস্ত অনেকস্বর, এটা এখানেই দিয়ে দিই, অনেকস্বর নিসর্গ চন্দ্রবিন্দু। এই আমাদের টোটাল। এর মধ্যে আমরা দেখব যে অন্তীয় জ, র, ল, ব এইগুলোকে বলা হলো অন্তঃস্থ বর্ণ, অর্থাৎ অন্ত মধ্যে স্থিত বর্ণ। আর তারপরে এলো হচ্ছে তালব্য মধ্যাংশ দন্তস্ব, এগুলোকে বলা হয় শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি। উষ্ম ধ্বনি মানে প্রচুর শ্বাসবায়ুর প্রয়োজন, এটা উচ্চারণ করার সময় তালব্য মধ্যাংশ দন্তস্ব আমরা যখন উচ্চারণ করব তখন দেখব যে অধিক শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে, সহসা একটা শীষ আওয়াজ হচ্ছে সার। তো এই ক্ষেত্রে দেখবো যে একটা স স স স, সেই জন্য এদেরকে বলা হচ্ছে উষ্ম ধ্বনি, অধিক শ্বাসবায়ুর প্রয়োজনের জন্য এদেরকে বলা হয় উষ্ম ধ্বনি। এবার আসি ডয় শূন্য র, ঢয় শূন্য, এগুলো এই ডয় শূন্য র এবং ঢয় শূন্য র একে বলা হয় তাড়িত ধ্বনি। তাড়িত ধ্বনি কারণ আমরা যখন এটা উচ্চারণ করবো তখন জিহ্বাকে যেন একটা তাড়া দেয়, আষাঢ় তাড়া দেয়, একবার বহুবার নয়, একবার মাত্র তাড়া দেয়। এই তাড়িত ধ্বনির প্রথমটাকে বলা হচ্ছে অল্প প্রাণ তাড়িত ধ্বনি। তাহলে কোনটা ডয় শূন্য র, আর ঢয় শূন্য র হলো মহাপ্রাণ তাড়িত ধ্বনি। ঢয় শূন্য র হলো মহাপ্রাণ তাড়িত ধ্বনি। এবার দুটো র আমরা আলোচনা করছি, আর একটা র আমরা এখানে পেয়েছি এই র, এই রকে বলা হয় তাড়িত নয়, এটাকে বলা হয় কম্পিত ধ্বনি।